আমাদের প্রতিদিনের জীবনে অ্যালার্জি খুব পরিচিত একটি শব্দ, পরিচিত একটি সমস্যা, এবং আমরা সবাই জীবনের বিভিন্ন সময় কম বেশি অ্যালার্জি জনিত সমস্যায় ভুগে থাকি। অ্যালার্জি আসলে কি? অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের অংশ নয়, এরকম কিছু বহিরাগত বিষয়ের প্রতি আমাদের শরীরের এক ধরনের প্রতিক্রিয়া, এটি হচ্ছে অ্যালার্জি। আমরা মনে করি যে বিভিন্ন ধরনের খাবারেই বোধহয় সবচেয়ে বেশি অ্যালার্জি হয়। আসলে সবচেয়ে বেশি অ্যালার্জি আমরা ফেস করে থাকি ডাস্ট বা পলেন, রেণু। খাবারের অ্যালার্জিতেও আমরা দেখা যায় সবসময় বেশি টার্গেট করে থাকি বেগুনের মতো একটি নিরীহ সবজিকে। তো বেগুনের কিন্তু অ্যালার্জি তৈরি করার ক্ষমতা খুবই কম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টানা 10টা-12টা হাঁচি দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জির কারণে তার হাঁচিটা হচ্ছে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। আমাদের প্রতিদিনের জীবনে অ্যালার্জি খুব পরিচিত একটি শব্দ, পরিচিত একটি সমস্যা, এবং আমরা সবাই জীবনের বিভিন্ন সময় কম বেশি অ্যালার্জি জনিত সমস্যায় ভুগে থাকি। কারো কারো অ্যালার্জি খুব তাৎক্ষণিক বা অল্প সময়ের জন্য হয়, কারো কারো ক্ষেত্রে এটি একটি নিয়মিত সমস্যায় দেখা দেয়। অ্যালার্জি আসলে কি? অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের অংশ নয়, এরকম কিছু বহিরাগত বিষয়ের প্রতি আমাদের শরীরের এক ধরনের প্রতিক্রিয়া, এটি হচ্ছে অ্যালার্জি। আমরা মনে করি যে বিভিন্ন ধরনের খাবারেই বোধহয় সবচেয়ে বেশি অ্যালার্জি হয়। আসলে সবচেয়ে বেশি অ্যালার্জি আমরা ফেস করে থাকি ডাস্ট বা পলেন, রেণু। রেণু খুব বেশি কমন, বিভিন্ন ধরনের ফুলের রেণু, সেগুলোতে কিন্তু বাতাসে ভেসে বেড়ায় এই রেণুগুলো। এগুলো কিন্তু আমাদের শরীরে অ্যালার্জির একটি বড় কারণ। তারপর হচ্ছে ডাস্ট বা ধুলা। আমাদের বাসা বাড়িতে ধুলা জমে, আমাদের ফার্নিচার গুলোতে ধুলা জমে, আমাদের পর্দায় ধুলা জমে। এই ধুলাগুলো, বা আমাদের রাস্তাঘাটে তো ধুলা আছেই, এই ধুলাগুলো আমাদের অ্যালার্জি তৈরি করে আমাদের শরীরে। আমাদের শরীর এদের এগেনস্ট এক ধরনের প্রতিক্রিয়া দেখায়, এটাই হচ্ছে অ্যালার্জি। তারপর হচ্ছে যে পেট, বিভিন্ন ধরনের পোষা প্রাণী, আমরা প্রাণী পুষি, তাদের শরীরে ফার গুলো আছে, যে লোম গুলো আছে, সেগুলো কিন্তু এক ধরনের অ্যালার্জেন হিসেবে কাজ করে, এবং আমরা কিন্তু সেসবে আমাদের শরীর প্রতিক্রিয়া দেখায় এবং আমাদের নানান ধরনের অ্যালার্জিক উপসর্গ দেখা দেয়। মাইটস, এটা এক ধরনের জীবাণু, সেটাও কিন্তু আমাদের বাসা বাড়িতে থাকে, এবং এখানেও কিন্তু আমাদের এক ধরনের অ্যালার্জি হয়। তারপরে আসে ফুড অ্যালার্জির কথা, খাবার অ্যালার্জি। খাবারের অ্যালার্জিতেও আমরা দেখা যায় সবসময় বেশি টার্গেট করে থাকি বেগুনের মতো একটি নিরীহ সবজিকে। তো বেগুনের কিন্তু অ্যালার্জি তৈরি করার ক্ষমতা খুবই কম, খুব বেশি না। কিন্তু আমরা সবসময় বলি কি যে বেগুন খেয়ে খুব চুলকায়। তো এটা আসলে অনেক সময় আমাদের এক ধরনের ওই যে বেগুনটা খেতে গিয়ে আমাদের একটু জিহ্বায় এক ধরনের অনুভূতি হয়, সেটার কারণে হয়তো এটা মনে হতে পারে যে কোনো কারণে বেগুন আমাদের একটা টার্গেটে পড়ে গেছে আর কি। তবে আসলে খাবারের অ্যালার্জি সবচেয়ে বেশি হয় হচ্ছে হাই প্রোটিন যে ডায়েট গুলো আছে সেগুলোতে। বিশেষ করে যে আমরা অনেক সময় ক্র্যাব খাই, চিংড়ি মাছ খাই, এগুলোর যে শেল গুলো আছে এগুলো কিন্তু হাই প্রোটিন। গরুর মাংস অ্যালার্জি হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের শুটকি মাছ আছে যেগুলো হাই প্রোটিন ডায়েট, এগুলোতে কিন্তু অ্যালার্জি বেশি হয়। তারপরে ডিমে কিন্তু অ্যালার্জি হয়। এটা বিশেষ করে যে মানে হাঁসের ডিমে অ্যালার্জি হবে এরকম না, হাঁসের ডিম মুরগির ডিম দুটোতেই হতে পারে। তারপরে গরুর দুধে অ্যালার্জি হয়, গরুর মাংসে তো অ্যালার্জি হয়, মানে গরুর দুধেও অ্যালার্জি, বরং গরুর দুধে অ্যালার্জির পরিমাণটা বেশি হয়ে থাকে। এছাড়া গমেও কিন্তু অ্যালার্জি হয়, সয়া এগুলোতে অ্যালার্জি হয়, পিনাটস, বিভিন্ন ধরনের বাদাম, এগুলোতে অ্যালার্জি হতে পারে। তবে কার কোনটাতে অ্যালার্জি হয় সেটা কিন্তু আসলে ভ্যারি করে। মানে আমি যেগুলো বললাম এগুলো কমনলি, মোস্ট কমনলি, তবে কার কোনটাতে হবে সেটা কিন্তু ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো অ্যালার্জির আসলে ইয়েগুলো কি, সিমটমস গুলো কি, বা আমরা অ্যালার্জি আসলে বলতে কি বুঝি? অ্যালার্জির সিমটমস বা লক্ষণগুলো হচ্ছে যে ধরেন আমরা কিন্তু মনে করি যে অ্যালার্জি মানে হচ্ছে যে গা চুলকাবে, চাকা চাকা হয়ে যায়, লাল হয়ে যায়, এটাই হচ্ছে অ্যালার্জি। কিন্তু শুধু এটাই না, কিন্তু এছাড়াও আরো অ্যালার্জির আরো কিছু উপসর্গ আছে বা লক্ষণ আছে যেগুলো হচ্ছে আসলে অ্যালার্জি, কিন্তু আমরা বুঝি না, যে আমরা মনে করি যে এটা অ্যালার্জি না। অনেকের কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস বা সর্দি হয়, হাঁচি হচ্ছে একটার পর একটা হাঁচি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টানা 10টা-12টা হাঁচি দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জির কারণে তার হাঁচিটা হচ্ছে। এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে ডাস্ট বা ধুলা, পলেন, পেটস বা পোষা প্রাণী, এগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি হয়। এছাড়াও চোখ লাল হয়ে যাওয়া, দেখা যায় যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, একদম চোখ লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেগুলো হচ্ছে নাক, মুখ, চোখ ফুলে যাচ্ছে, এটাও কিন্তু অ্যালার্জির একটি লক্ষণ।
শ্বাসকষ্ট হতে থাকে। আমরা যে অ্যাজমা বলি, যেটাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটাও কিন্তু একটা অ্যালার্জিক ফিচার। আমাদের শ্বাসযন্ত্র যখন তার আমাদের শরীরের বাইরের কিছু এজেন্টস, যেগুলোর নাম বললাম, যে ধুলার কথা বললাম, পলেনের কথা বললাম বা রেণুর কথা বললাম, এগুলোতে যখন রিয়েক্ট করে বা ঠান্ডাতে যখন রিয়েক্ট করে তখন কিন্তু শ্বাসকষ্ট হয়। অর্থাৎ এই যে অ্যাজমা বা শ্বাসকষ্ট কিন্তু আসলে শ্বাসনালীর অ্যালার্জি। এছাড়াও দীর্ঘদিনের খুসখুসে কাশি, ড্রাই কফ, এগুলোও কিন্তু অ্যালার্জির লক্ষণ। কফ ভেরিয়েন্ট অ্যাজমাই এক ধরনের অসুখ আছে, যেখানে তেমন কোনো শ্বাসকষ্ট হয় না, কিন্তু রোগী কাশতে থাকে। তো অ্যালার্জিতে আমরা আজকাল বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করে থাকি, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো আমরা খাই। তারপরে হচ্ছে যে মন্টিলুকাস্ট জাতীয় কিছু ওষুধ খাই, যেগুলো দীর্ঘমেয়াদে কাজ করে। অ্যান্টিহিস্টামিন যেগুলো খাই সেগুলো আসলে আমাদের তাৎক্ষণিক উপকার পাওয়ার জন্য, যে আমার হঠাৎ করে সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো খাই। আর মন্টিলুকাস্ট গ্রুপের যে ওষুধ, এই ওষুধগুলো হচ্ছে যে আমাদেরকে দীর্ঘমেয়াদে আমাদের মাস্ট সেলগুলো, যে অ্যালার্জিতে রিয়েক্ট করে যে সেলগুলো, সেই মাস্ট সেলগুলোকে স্টেবিলাইজ বা সেগুলোকে স্থির রাখার জন্য বা সেগুলোকে ধরে রাখার জন্য আমরা এই ওষুধগুলো দীর্ঘমেয়াদে খেতে হয়। এছাড়াও আজকাল বেশ কিছু ভ্যাকসিন বা মনোক্লোনাল অ্যান্টিবডি বেরিয়েছে, এটাকে ইমিউনোথেরাপিও বলে, যেগুলো অ্যালার্জি ভ্যাকসিন হিসেবে কাজ করে, বা আমরা বলি অ্যালার্জির ভ্যাকসিন এদেরকে। তো এই ওষুধগুলো কিন্তু যাদের খুব অ্যালার্জির সমস্যা আছে, এই যে উপরে যে উপসর্গগুলো বললাম, এগুলো দীর্ঘদিন ধরে আছে এবং তাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। আমরা অ্যালার্জি কিভাবে বুঝবো বা কি টেস্ট আছে অ্যালার্জি? নানান ভাবে আমরা অ্যালার্জির টেস্ট করে থাকি। রক্তে বিভিন্ন ধরনের উপাদান আমরা দেখি। অ্যালার্জি অ্যান্টিবডি বলে একটা অ্যান্টিবডি আছে, সিরাম আইজিই। এটা দেখলে আমরা বুঝতে পারি যাদের অ্যালার্জিক রিয়াকশন বেশি বডিতে, তাদের সিরাম আইজির মাত্রাটা বেশি থাকে। তাছাড়াও আমরা ইসোনোফিল কাউন্টটা দেখি। এটা হলো শরীর যখন অ্যালার্জিতে প্রতিক্রিয়া দেখায় তখন রক্তে এটি বেড়ে যায়। এছাড়াও স্পেসিফিক কিছু পরীক্ষা আছে, স্ক্র্যাচ টেস্ট, চ্যালেঞ্জ টেস্ট, স্পেসিফিক আইজি টেস্ট, এগুলো রক্তের পরীক্ষা। তো এগুলো কিন্তু আসলে আমরা দেখে বুঝতে পারি যে ঠিক একজন মানুষের শরীরে কোন এজেন্টে, তার কি আসলে ডাস্টে, বিশেষ কোনো ওষুধে বা ইয়েতে তার অ্যালার্জি, কোন খাবার অ্যালার্জি, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি এবং একদম তালিকা করে দিতে পারি যে আপনার এই বিষয়গুলোতে আপনার অ্যালার্জি আছে, আপনি এগুলো থেকে দূরে থাকবেন। অ্যালার্জির চিকিৎসা এখন আগের থেকে অনেক বেশি আপগ্রেড হয়েছে এবং রোগীরা এখন আগের থেকে অনেক বেশি অ্যালার্জি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারছে। অনেক সময় আমরা পুরোপুরি অ্যালার্জি রোগীদেরকে পুরোপুরি ভালো করে ফেলতে পারি, আবার অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে অ্যালার্জিকে নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে। তাই অ্যালার্জির সমস্যা থাকলে এবং উপরে যে উপসর্গগুলোর কথা বললাম, এগুলো থাকলে আপনারা বারবার যদি এই সমস্যাগুলোতে ভুগতে থাকেন, তাহলে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।